मार्को कौन है? রিসেন্টলি রিলিজ হওয়া মুভি মার্কো কে কে দেখেছেন? পরিবারের প্রতিশোধ কি হয় এই সিনেমা না দেখলে বোঝাই যায়। মানুষকে মারার সময় মার্কো তার বুক চিরে হাত ঠুকে হৃৎপিণ্ড বের করে নিয়ে এসে পিষে দেয়। জাস্ট এই এক লাইন থেকে বুঝে নিন কি পরিমাণ ভায়োলেন্সে ভরপুর এই মুভিটি। এই মুভিটিতে মার্কোর কাছে তো অ্যানিমেল কিল কিছুই না। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাসে এইরকম ভায়োলেন্স বোধ হয় আর কোনো মুভিতে এমনভাবে দেখানো হয়নি। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি মার্কো। মুভির শুরুতেই দেখা যায় ওয়াসিম নামের একজন মারা গেছে। ওই জানাজায় অনেক মানুষ সমবেত হয়। তখন ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে। ওর নাম ভিক্টর। জানাজার তৈরি চলতে থাকলে হঠাৎ একটা গাড়ি আসে। সেই শব্দে ভিক্টর কিছু বুঝতে পারে। আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেখানেই ছিল, কিন্তু সে অন্ধ হওয়ায় খুনি তাকে ছেড়ে দিয়েছিল। সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয়। ওর জুতার শব্দ, পারফিউম ইত্যাদি থেকে ভিক্টর বুঝে যায় যে ওই ওয়াসিমের খুনি। তারপর বাহিরে গিয়ে ওর প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে। জরুরি কিছু কথা বলতে চায় ওর সাথে, কিন্তু রাসেল পরিস্থিতি টের পেয়ে ভিক্টরকে তুলে নেয় গাড়িতে। তারপর এক ওয়ার হাউসে এসে পৌঁছায় ওরা। সেখানে এসে রাসেল জানায়, ওয়াসিমের ভাইয়ের কথাই ওকে মেরেছি, আর তুই অন্ধ হওয়াতে তোকে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখছি তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি। এটা বলে ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয় রাসেল। পাশ থেকে একজন এই দৃশ্যটি ভিডিও করছিল। অ্যাসিডে ভিক্টরের হাড় মাংস সব গলে যায়। বাড়িতে আসতেই রাসেলের বাবা তাকে এই কাজের জন্য অনেক বকতে থাকে। আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও জর্জের ভাই, আর জর্জ এই এলাকার সবচেয়ে বড় স্বর্ণের ব্যবসায়ী। তো কাজটা একদমই ঠিক হয়নি। পরদিন নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের নামমাত্র লাশ। পরে ডাক্তাররা জানায় একে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে, এই জন্যই শরীরের এত বাজে অবস্থা। পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন সে জানায় শেষবার ভিক্টর কল দিয়ে দেখা করতে চেয়েছিল ওর সাথে, কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছিল, কিন্তু সেটা আর তো হলো না। আসলে ভিক্টররা মোট 3 ভাই। ভিক্টর ওদের মধ্যে ছোট, তারপর বড় ভাই জর্জ, আর পালু ভাই মার্কো। ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে, আর মার্কো সামলিয়েছে পরিবার। ফ্যামিলি কারো কোনো ইস্যু থাকলে সেটা মার্কোই হ্যান্ডেল করতো। তবে ওর এঙ্গেজমেন্ট হওয়ার পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ। এদিকে ভিক্টরের শেষ কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জর্জ সাফ জানিয়ে দেয় যে মার্কো যেন জানতে না পারে, আগে দাফন করা হোক, তারপর ওকে জানানো হবে। কিন্তু পাশ থেকে একজন বলে এতক্ষণে হয়তো মার্কো জেনে গিয়েছে। মার্কোর নাম শুনে এদিকে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে সে হিরো, আবার কেউ বলে সে ভিলেন, কিন্তু একজন বলে মার্কো তো ডেভিল। একদিন কল আসে জর্জের কাছে। ফোনের ওপার থেকে একজন বলে তোর ভাইকে উঠিয়ে নিয়েছি, 4 কেজি স্বর্ণ দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা। প্রথমে তো জর্জ অনেক চিন্তিত হয়ে যায়। পরে ব্যালকনিতে গিয়ে দেখে ভিক্টর বাগানে বসে আছে। এটাতে জর্জ চিন্তামুক্ত হয়, কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছিল। ও তো মানুষ না, পুরা ডেভিল, তো ঠিকঠাক চলে আসতে পারবে। তো লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে চলে যায় তার আড্ডায়। গিয়ে দেখতে পাই এদিক সেদিক ওর লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই এন্ট্রি নেয় মার্কো। এক এক করে মারতে শুরু করে আর বলতে থাকে তোরা ভুল মানুষকে উঠিয়েছিস। এক এক করে সবাইকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে দেয় মার্কো। কিছুদিন আগের কথা, জমিজাতি ভাগ করার জন্য মামার বোন অনেক করে বলছিল জর্জকে। তবে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্ক এগুলো ভাগ পাবে না, কারণ সে তো আমাদের রক্তই না। কিন্তু ওদের কথায় একমত হতে পারে না জর্জ। ভিক্টর এসে জর্জের সাথে দেয়, মার্ক তো আমাদের ভাই ছিল, আছে এবং থাকবে, আর জমিতে আমাদের সবার সমান ভাগ। 3 ভাই একজন আরেকজনকে অনেক ভালোবাসত। এদিকে ভিক্টরের লাশকে চার্চে আনা হয়। তখন জর্জ ভিক্টর সম্পর্কে 2 কথা বলতে থাকে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এর মধ্যে এন্ট্রি নেই মার্কো। ওকে দেখে কেন জানি চার্চে থাকা সবাই ওর দিকে তাকিয়েছিল। তারপর মাইকের সামনে যায় মার্কো আর বলতে থাকে যে আমার ভাই এই অবস্থা করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। সে যেখানেই লুকিয়ে থাক তাকে খুঁজে বের করে পুরো ছিঁড়ে ফেলবো। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে জর্জ মার্কোকে ডেকে বলে, কেন তুই এসব বলেছিস? চার্চে কি কেউ এসব কথা বলে নাকি? আর তুই তো ভিক্টরের নিজের ভাইও না, তাহলে তোর এত কিসের রাগ? কিন্তু মার্কো ওর ভাইয়ের খুনের বদলে নিয়েই দম নেবে এটা জানিয়ে দেয় জর্জকে। দিন এক মিটিং কল করে জর্জ। সেখানে দেশে বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা আসে। ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে। তখন টনি অনেক করে সান্ত্বনা দিতে থাকে জর্জকে। ওর হয়তো হায়াত কম ছিল, এজন্যই চলে গেছে, আর আমরা সবাই মিলে খুঁজবো ওই খুনিকে। কিন্তু জর্জ জানে কারো প্রয়োজন নেই, আমি নিজেই বের করব আর নিজের হাতেই খুন করব।
তারপর পরে টনি ওর ছেলে রাসেলের সাথে পরিচয় করে দেয় সবার। এটাও জানিয়ে দেয় যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে, আর ভিক্টরি খুনিকে খুঁজতে সে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে আর বলে, আমার ভাইকে যে মেরেছে ওকে আমি মৃত্যুর থেকে ভয়ঙ্কর শাস্তি দেব, যা দেখে সবাই কেঁপে উঠবে। এদিকে পুলিশরা অনেক খোঁজবাজ করেও কোনো প্রমাণই সংগ্রহ করতে পারে না। এই পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কো সম্পর্কে। আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন বাড়িয়েছি, মার্কোকে দিয়ে সেটা সম্ভব না। ও অনেক বেশি চালাক, তো যা করতে হবে আমাদের অনেক বুঝে শুনে ভেবে চিন্তেই করতে হবে, আর মার্কোর সাথে খুব হিসেব করে কথা বলতে হবে। এই জন্য মার্কোর উপর সবসময় নজর রাখার জন্য টনির ছেলেকে মার্কোর সাথে পাঠায় ভিক্টরি খুনিকে খুঁজতে সাহায্য করার জন্য। কিন্তু মার্কো তো এটা জানে না যে সে যাকে খুঁজছে 24 ঘন্টা সে মার্কোর সাথেই থাকছে আর খুনিকে খোঁজার নাটক করছে। ভিক্টরি খুনি সম্পর্কে খোঁজবাজ করার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে। তখন পুলিশটা জানে হয়তো বা ওয়াসিম আর ভিক্টরি খুনিটা কোনোভাবে কানেক্টেড। যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। হয়তো বা ওয়াসিমের খুনি ভিক্টরের খুনি, আর হাইড্রোফোরিক অ্যাসিড সম্পর্কেও জানে মার্কোকে। এইদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল। ওকে অনেক করে ভয়ভীতি দেখায়, কোনোভাবেই যেন মার্কো কোনো কিছু জানতে না পারে, আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। পরদিন ওর সাথে দেখা করতে আসে মার্কো, সাথে রাসেলও আসে। তো মার্কোকে সে সেসব কথাই বলেছিল যেগুলো টনিরা শিখিয়ে দিয়েছিল। তারপরও কেন জানি একটু একটু সন্দেহ হয় মার্কোর, তবু কিছু না বলে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে। এখানে এক ফাইটারের রাত চলতো, ওর উপর দিয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না এখানে। তো মার্কোকে রিংয়ে ডাকে সে, তারপর ভিতরে আসলে বলে, আমি এখানকার রাজা, আর ওই রিংয়ের ভেতর থেকে শুধু একজন হেঁটে বাইরে যাবে। পরে শুরু হয় ফাইট। মার্কো চোখের পলকে ধরাশায়ী করে ফেলে, তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না। আর যে ইনফরমেশনটুকু পায় সেগুলো ভুয়া। আসলে গতদিনে রাসেল এসে ওকে শ্বাসে গিয়েছিল, যদি মার্কো তোর কাছে আসে তাহলে যেন সে সত্যটা কোনোভাবেই জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে তুই শেষ। সেও ঠিক তেমনটাই করে। এদিকে টনিরা সবাই জর্জ আর মার্কোর উপর অনেক খেপেছিল, তো রাসেল সবাইকে মেরে ফেলতে চায়, কিন্তু টনি বলে এখন মেরে কোনো লাভই নেই, আগে ওর স্বর্ণের উপর কবজা করতে দে, তারপর ওকে মারবো। ওখানে একজন টনিকে জানায় কালকে পোর্টে জর্জ সহ আরো 3 জন মিলে 120 কেজি স্বর্ণ আসছে। তো কাস্টমসের সাথে কথা বলে সেটা মেরে দেওয়া প্ল্যান করে টনি। 30 কেজি কাস্টমসকে দিবে আর বাকি 90 কেজি ওর। তারপর দেবরাজকে দিয়ে কথা বলে কাস্টমসের সাথে পরদিন সব স্বর্ণ আটকে ফেলে। এটাতে জর্জ অনেক খেপে যায়, আর সে এটাও বুঝতে পারে যে ওদের সিন্ডিকেটের মধ্যে কেউ না কেউ এমনটা করেছে। তবে যেই এমনটা করে থাকুক না কেন, যদি সে খবর পায় তাহলে তার শাস্তি হবে শুধুমাত্র মৃত্যু। সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে গিয়ে ওঠে। তখন দেবরাজকে একটু কথা বলতে চায় ওর সাথে, ওকে গাড়িতে উঠতে দেয় জর্জ। গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই দেবরাজ বলে, আপনার ধমক শুনে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তো আপনি নিজ থেকে জানুন, এর আগে আমি বলে দিচ্ছি সব স্বর্ণ আমি নিয়েছি। এটা বলে দেবরাজ ছুরি ঢুকিয়ে দেয় জর্জের পেটের ভেতর। অনেকবার ছুরির আঘাত করে আর থেকে বের হয়ে দেবরাজ অন্য গাড়িতে চলে যায়। সেখান থেকে কেউ একজন জর্জকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা অনেক খারাপ হলেও বেঁচে যায় জর্জ। তারপর দেবরাজের সম্পর্কে সবকিছু মার্কোকে জানে টনি, আর অনেক আফসোসও করে জর্জের জন্য। পরে হাসপাতাল থেকে বের হয়ে সে গাড়িতে আসে, আর গাড়ির মধ্যেই ছিল দেবরাজ। ওকে একটা ঘুষি মেরে বলে, এমন কাজ কেন করিস তুই বলতো? ডাক্তার বলছে বেঁচে যাবে জর্জ, আর সে যদি বেঁচে যায় তাহলে তুই মারা যাবি, তো কিছুদিন তুই আন্ডারগ্রাউন্ড হয়ে থাক। এদিকে এক ইউটিউবার পুলিশের কাছে আসে। সে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা দিয়ে বড় বড় ক্রাইম এক্সপোজ করত, তো এই জন্য অডিটোরিয়ামের বাইরে একটা ক্যামেরা লাগিয়েছিল। পরে চেক করে দেখতে পায় ওয়াসিমের হত্যা ভিডিও হয়েছে। তখন পুলিশ অফিসারটা সেই প্রমাণ নিয়ে ওর বসকে দেয়, কিন্তু ইনি ছিল টনির পালতু কুত্তা। কিছুক্ষণের মধ্যেই সবকিছু টনিকে জানিয়ে দেয়, যাতে রাসেল গিয়ে ওই অফিসার আর ইউটিউবারকে মেরে ফেলে। সে কোনো প্রমাণই রাখবে না হত্যার। কিন্তু পুলিশ অফিসারটা আগেই বুদ্ধি করে জর্জের ফ্যামিলি ডাক্তারকে ওই ভিডিও পেনড্রাইভটা দিয়ে দিয়েছিল, যদি আমার কিছু হয়ে যায় তবে এটা জর্জকে দিয়ে দিয়েন। তো ডাক্তারটা জর্জকে পেনড্রাইভটা এনে দেয়। সেটার ভিডিও দেখে জর্জ অবাক হয়ে যায়, আর মার্কোকে কল দিয়ে সবকিছু জানায়। তখনও রাসেল ওর সাথেই ছিল, আর রাসেলের পুরো দলও ছিল। গাড়ির মধ্যে মার্কোকে মারতে শুরু করে দেয় ওরা, আর ভিক্টরকে মারার সময়কার ভিডিওটা মার্কোকে দেখায়। তারপর মেরে ধরাশায়ী করে হাত পা বেঁধে বসিয়ে রাখে, পাশে একটা গর্ত করে ওখানে জিন্দা কবর দিবে বলে। কিন্তু কেন জানি মার্কোর চোখে এক ফোঁটা ভয়ও দেখে না রাসেল। এটাতে অনেক রাগান্বিত হয়ে মার্কোর সেক্রেটারি আনোয়ারের এক হাতে কেটে ফেলে রাসেল। তারপর রাসেল মার্কোকে মেরে কবর দিয়ে দিতে বলে চলে যেতে থাকে। ঠিক তখনই তাণ্ডব লীলা শুরু হয়ে যায়।
হাত বাঁধা থাকলেও এক এক করে সবাইকে মারতে শুরু করে। ওকে দেখে মানুষ বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যেন শয়তান এসে পড়েছে। সবাইকে মারা শেষ করে রাসেলকে ধরে, ওকে কিছুক্ষণের মধ্যে ধরাশায়ী করে ফেলে মার্কো। তারপর সেখান থেকে এসে গাড়িতে উঠে একটা সিগারেট জ্বালায়। আনোয়ারকে বলে, তোর কষ্ট হচ্ছে আনোয়ার? বল না তোর কষ্ট হচ্ছে। এটা বললে অনেক রেগে যায় বাহিরে, আর চেন ছোটা দিয়ে এক একজনকে কোচো কাটা শুরু করে দেয়। কাউকে বাদ দিচ্ছিল না মার্কো। তারপর গিয়ে রাসেলকে মারতে যাবে, ঠিক তখনই রাসেল বলে ওঠে, ঈশা আমাদের কবজায়, আর তার পেটে বড় হচ্ছে ভিক্টরের বাচ্চা। তো তুই যদি তোর ভাতিজাকে বাঁচাতে চাস তবে আমাকে ছেড়ে দে। তারপর ভিডিও কলে ঈশাকে দেখায়। এটা দেখে মার্কো আর হত্যা করে না রাসেলকে। এদিকে দেবরাজ যখন প্রেমিকার সাথে একান্ত সময় কাটাচ্ছিল তখনই মার্কো এসে ধরে নিয়ে যায়, এক কন্টেনারের মধ্যে আটকে রাখে। তারপর মার্কো বলে, ঈশা কোথায় বল, কিন্তু দেবরাজ বলতে রাজি হয় না। তখন মার্কো ওকে একটা ফোন দেয় আর বলে যে তোর হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাকে জানাবি কল দিয়ে, না হলে গ্যাসে মারা যাবি তুই। মার্কো এটা বলে সেখান থেকে চলে যাওয়ার পরপরই গ্যাস ভরা শুরু হয়ে যায় কন্টেনারের ভেতর। তখন তাড়াতাড়ি দেবরাজ ফোন দিয়ে জানায় ঈশার খোঁজ। তার পরপরই কন্টেনার ফেটে মারা যায় দেবরাজ। আর মার্কো চলে আসে টনির হাইড আউটে, কিন্তু ওখানে থাকা কেউই ওকে ভেতর ঢুকতে দিতে চায় না। তখন সবাইকে ভয়ঙ্কর মার মারতে থাকে মার্কো। এক নিমিষে সবাইকে খতম করে দিয়ে চলে আসে ছাদে। প্রথমে মনে করি ঈশা বসে আছে, কিন্তু পরে দেখতে পাই এটা তো অন্য কেউ। ঠিক তখনই এন্ট্রি নেয় টনি আর বলে, আমি জানতাম তুই এমনই কিছু করবি, এজন্যই এসব প্ল্যান করেই রেখেছিলাম। তোর এবারের ভুল আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি এমন হয় তবে ঈশা আর তার পেটে থাকা বাচ্চা দুজনকে মেরে দেব আমি। তোর জন্য এটাই ভালো হবে যে তুই ডিল কবুল করে নে। বিকালবেলা এই ডিল কনফার্ম করার জন্য এক ফাঁকা মাঠের মধ্যে আসে মার্কো, আর সেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল। তখন মার্কো একটা বক্স দেয় রাসেলকে, সেটা খুলে অবাক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পেয়ে যায়। আসলে বক্সে ছিল টনির কাটা হাত, যেটা এখনই কেটে এনেছে মার্কো। এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর মারতে যায় মার্কোকে, কিন্তু তখন মার্কো বলে, অল্প সময় হলো তোর বাপের হাত কেটেছি, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো হাত জোড়া লাগাতে পারবি। ঈশাকে আমার গাড়িতে উঠিয়ে দে, সাথে সাথে তোর বাপের লোকেশন পেয়ে যাবি। আর অন্য কোনো উপায় না পেয়ে ঈশাকে দিয়ে তার বাবার লোকেশনে চলে যায় রাসেল। খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়, দেখতে পায় ওর বাবাকে কয়েকটা মৃত্যু ফাঁদের মধ্যে রেখেছে মার্কো। এটার জন্য জানালা ভেঙে ঘরে ঢুকে সে অনেক সাবধানতার সাথে মাথার উপরে থাকে অ্যাসিডের কোটা নামাই। তারপর টনির দিকে তাক করা বন্দুকটাও উঠাই। সবকিছু প্রায় ঠিক হয়ে গিয়েছিল, ঠিক তখনই একজন দরজাটা খুলে, আর সাথে সাথে টনির চেয়ারের নিচে থাকা বুম অ্যাক্টিভেট হয়ে যায়। এটাতে সবাই ভয় পেয়ে বাইরে চলে আসে আর বুমা ফেটে যায়, মারা যায় টনি। এদিকে ঈশাকে নিয়ে বাড়িতে আসলে মার্কোকে তার ভাই জর্জ বলে, তুই ঈশাকে নিয়ে কোথাও চলে যা, বাড়িতে থাকা ঠিক হবে না। কিন্তু মার্কো জানায় যে সে কোথাও যাবে না, যা হয়ে যাক সে বাড়িতেই থাকবে। টনি মারা যাওয়ার কিছুদিন পরে রাসেল এক কসাইয়ের কাছে আসে, ওর নাম সাইরাস। আসলে সাইরাসও টনিরই ছেলে। তো মার্কোকে এখন 2 ভাই এক হয়ে খতম করবে। ওরা দুজনে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে মার্কোর পুরো পরিবারকে হত্যা করবে। ভাবে কেটে যায় কিছুদিন। একদিন রাতের বেলা ঈশা প্রসব বেদনা ওঠে। তখন মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জর্জ বলে, না, বাড়িতেই ডাক্তার আসবে, কোনো রিস্কের প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যেই 2 জন ডাক্তার বাড়িতে চলে আসে আর ঈশাকে মনিটরিং করতে শুরু করে দেয়। হঠাৎ করেই পুরো ঘরের বিদ্যুৎ চলে যায়। এতে জর্জ বুঝে যায় যে কেউ অ্যাটাক করতে যাচ্ছে তাদেরকে। তখন জর্জ সবাইকে রুমে যেতে বলে, আর পুরো সবকিছু জর্জ একাই সামাল দিতে চায়। তারপর সবাই উপরে চলে গেলে জর্জ তার তাণ্ডব লীলা শুরু করে দেয়, একে একে সবাইকে মেরে দেয়। তারপর পরই ঘরের লাইটটা আবার চলে আসে। এদিকে ঘরের বাহিরে থাকা তাণ্ডব শুরু করে দেয় সাইরাস, দরজা জানালা গুলি করে ঝাঁঝরা করে দেয়। পরে বোমা দিয়ে দেয় ঘরের মধ্যে, এতে ধরাশায়ী হয়ে যায় জর্জ। তারপর ঘরের মধ্যে এন্ট্রি নেয় সাইরাস আর জর্জকে মারতে শুরু করে। এদিকে উপরে অনেকজন উঠে গিয়ে মার্কোকে ধরে আনে। তখনই সবাইকে মারা শুরু করে মার্কো, কিন্তু হঠাৎ সাইরাস এসে খুব সহজে ধরাশায়ী করে ফেলে মার্কোকে। আর এদিকে রাসেল যাকেই পাচ্ছে তাকেই হত্যা করছে, বাচ্চা, বৃদ্ধ, ছেলে মেয়ে কিছুই বাদ দিচ্ছে না সে। তারপর বাকি সবাইকে নিচে ধরে আনে আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। সাইরাসের মারার সিস্টেমই একদম আলাদা। সেখানে তাণ্ডব লীলা চালাতে থাকলে হঠাৎ সাইরাস ঈশার কান্না শুনতে পায়, সাথে সাথে চলে আসে উপরে, গিয়ে সব ডাক্তারকে মেরে ফেলে। তারপর ঈশার পেটে এক ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে আর ওকেও মেরে দেয়, সবাইকে মেরে দেয়, কিন্তু মার্কো আর জর্জকে জীবিত রেখে দেয়। যাওয়ার সময় সাইরাস বলে, মার্কো, তোকে মারা খুব সহজ, কিন্তু পরিবার হারানোর বেদনা তোকে পেতে হবে, তুই মরবি দিনে দিনে। ওরা চলে যাওয়ার পরে আর জর্জ মার্কোকে বলে, ওদের সবাইকে মেরে দে মার্কো,
তাহলে অন্তত মরার পর সবাইকে আমি বলতে পারবো যে মার্কো আমাদের খুনের বদলা নিয়েছে। তখন মার্কোর ক্ষত নিজে সেলাই করে চুল স্টাইল করে সুন্দর শুটবুট লাগিয়ে বের হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে টনি কেমিক্যাল ফ্যাক্টরিতে। এখানে হাজার খানিক মানুষ নিয়ে অপেক্ষা করছিল ওরা দুজন। সেই স্টাইলে এন্ট্রি নেয় মার্কো, তারপর মারা শুরু করে সবাইকে, একদম কচুকাটা করে ফেলছিল সবাইকে। কিন্তু মারামারি এক পর্যায়ে অনেকজন মিলে মার্কোকে ধরে ফেলে, তারপরও আটকে রাখতে পারেনি ওকে, আবারও মারতে থাকে। এক পর্যায়ে একটা মেশিন গান নিয়ে মারা শুরু করে দেয়। এক নিমিষে সেখানে থাকা সবাইকে মেরে দেয় মার্কো। এখন বাকি শুধু রাসেল আর সাইরাস। এই পর্যায়ে দুই ভাই মিলে মারা শুরু করে মার্কোকে। কিছুক্ষণ মারার পর তাণ্ডব শুরু করে মার্কো। এক পর্যায়ে রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আর সেদিক দিয়ে হাত ঢুকিয়ে ওর হৃৎপিণ্ডটাই বের করে আনে মার্কো। এইভাবেই মারা যায় রাসেল। পরে এটা দেখে ঈশার ওই বাচ্চাটাকে অ্যাসিডের মধ্যে ফেলার হুমকি দেয় সাইরাস, কিন্তু মার্কো কিছুই কেয়ার করে না, আর এক কোপে সাইরাসের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। সাথে সাথে অ্যাসিডে পরে পুরো শরীর গলে যায় ওর। পরে বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে মার্কো, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় মুভি। এই মার্কো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর মার্কো তার পরিবার জন্য তাদের সাথে যা করেছিল তা কতটুকু ঠিক ছিল? আপনাদের কাছে কি মনে হয় সেটা জানাতে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট মুভিতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।